আমি তোমাদের কাউকে বিরক্ত করছি না বড় মামা। আমি কেন এসেছি জানো না? ভুলটা তোমরা করেছিলে, শাস্তি পাচ্ছি আমরা দুজন। না ঠিকানা জানি না চেহারা, কোথায় গিয়ে খুঁজবো আমি ওকে? খুঁজতে হবে না, ওসব ভুলে যাও। খেতে খেতেই এমন অযথা কথা বললেন কায়সার সাহেব। হায়দার সাহেব এবার ভাইয়ের দিকে কড়া চোখে তাকালেন, বললেন, ভুলবে কেন? বিয়ে দিয়েছিস, বিয়েটা ভোলা যায়। ওরা দুজন অবোধ ছিল, কিন্তু কেউ অজ্ঞান ছিল না। তাই বিয়েটা অল্প বয়সের ভুল হলেও এত সহজেই এটা ভুলে যাওয়ার মতো ছোটখাটো কোনো সস্তা স্মৃতি বা ফেলনা ওসব নয়। এটা একটা দামি সিলমোহর, দামি সম্পর্ক। এসবের মূল্য তোমার কাছে না থাকলে ওর কাছে আছে। তাই বয়স কম হলেও সম্পর্কটাকে তুচ্ছ ভাবতে পারছে না। কথা খুঁজে পাননি কায়সার সাহেব। কি বলবেন, কি বলার বাকি আছে? আর কিছু বললেও তো মাহাদিয়া সেসব শুনবে না। তিনি তো চান না সাদাব কিংবা সায়রা করিম কেউ আর দিন আর বই বাড়িতে ফিরে আসুন। এই বিষয়টা যত এড়িয়ে যাবেন ততই তার জন্য মঙ্গল। উপায়ন্ত না পেয়ে খাবার টেবিল ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিলেন কায়সার সাহেব। মাহাদিয়া পেছন থেকে বলল, দেশে ফেরার আগে বারবার জানতে চেয়েছিলাম আমি এখানে আসলে কোনো অসুবিধা হবে কিনা। তখন কিছু বলনি, আমি বিরক্তির কারণ হব এও বুঝতে দাওনি। আজ যখন বুঝিয়ে দিলে তখন আর এখানে এক সেকেন্ডও বসতে পারবো না। মাথায় এখনো যথেষ্ট ব্যথা, সেই সাথে ব্যথা তার শরীরেও। সবটুকু ব্যথা এবার মনের উপর পড়েছে। একেই তো দুটো মানুষকে খুঁজে না পাওয়াতে অস্থির হয়ে আছে, তার মধ্যে কায়সার সাহেবের এই খুঁচানো কথা ঠিক হজম হলো না মাহাদিয়ার। অভিমানে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল, ব্যথাদোষ সরিয়ে নিয়ে রুমে এসে নিজের কাপড় চোপড় গোছালো। হায়দার সাহেব খাওয়া শেষ করে টেলিভিশন দেখছিলেন। মাহদিয়াকে এইভাবে অসুস্থ শরীরের লাগেজ সমেত রুম ছেড়ে বেরিয়ে আসতে দেখে বিস্মিত চোখে তাকিয়ে বললেন, রাত 10টা বাজে, অসুস্থ শরীরে কোথায় রওনা দিচ্ছিস এখন? ভূতে ধরল নাকি? ট্রলি ব্যাগ টেনে হায়দার সাহেবের সামনে এগিয়ে আসলো মাহদিয়া। দাঁড়িয়ে থেকে পুরো বাড়িতে চোখ বুলালো, বলল, এখন বুঝতে পারছি ওই দুটো কেন বাড়ি থেকে চলে গেছে। যে মানুষ মুখ দিয়ে আঘাত করতে জানে সে ছুরি না চালিয়েও কাউকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। আমি যে বের হচ্ছি এটা মাকে বলো না, শুধু একবার টোটনকে খুঁজে পাই, আজকের দিনের এই জবাবটা আমি দিবই ছোট মামা। আতকে উঠলেন হায়দার সাহেব। এসব কি শুনছেন তিনি? অভিমানে মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দুটো মানুষ সেদিন চলে গিয়ে আর ফিরে আসেনি। মাহদিয়াও যদি না আসে, কি হবে তখন? কি জবাব দিবেন শায়লা সুলতানার কাছে? অসম্ভব, এই অন্যায় হতে দিতে পারেন না তিনি। ঝটপট সোফা থেকে দাঁড়িয়ে বললেন, পাগল হয়ে গেছিস তুই? কে কি বললো না বললো সেটা ধরে নিয়ে ঘর ছেড়ে দিবি? এসব কথাকে এত গুরুত্ব দিচ্ছিস কেন তুই? পাগলামি করিস না, ঘরে যা। তুই অসুস্থ, এই মুহূর্তে তোর বিশ্রাম দরকার দিয়া। মাহদিয়া ম্লান মুখে বলল, আমি একদম ঠিক আছি ছোট মামা। জানোই তো আমার ইগো একটু বেশি, ওতে সামান্য আঘাত এসে লাগলে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করে। কিন্তু এখানে এসব কিছুই করব না। নিজের মন মেজাজ ও মানসিকতার এতটাও অধপতন হয়ে যায়নি। আমি অলওয়েজ স্ট্রং এবং পজিটিভ। তাই আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আমিই নেব। অতীতে কে কি করেছে সেটা ধরে বসে থেকে আমার বর্তমান ভবিষ্যৎ আমি অন্ধকার করতে পারবো না। বড় মামা সত্য কথা সহজেই মেনে নিতে পারে না, এটা তার মানসিক সমস্যা। তাকে দেখলে আপাদমস্তক একজন সুস্থ মানুষ মনে হলেও তিনি আসলে অসুস্থ। এত অসুস্থ যে এর পর্যাপ্ত ট্রিটমেন্ট তার নিজের হাতেও নেই, আমাদের হাতেও নেই। কারো শরীরে রোগ বাসা বাঁধলে ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করা যায়, কিন্তু মনে রোগ বাসা বাঁধলে ডাক্তারেরাও বোধহয় সেই রোগ সারাতে হিমশিম খায়। নিজের ভাইকে হাড়ে হাড়ে চিনেন হায়দার সাহেব। লোকটা নিজে যা ভালো বুঝবে তাই করবে। কারো মতামতকে কোনোদিন প্রাধান্য দেননি, আগামীতেও যে দিবেন না সে বিষয়ে স্পষ্ট। কিন্তু অবুঝ মেয়েটাকে তিনি কি বলে আটকাবেন সেটাও ভেবে পেলেন না। মাহদিয়া আটকাতে কথা খোঁজার চেষ্টা করলেন, বললেন, ওসব ছেড়ে দে মা, তুই এসেছিস নিজের কাজের জন্য। কাজটা শেষ হোক, তারপর ফিরে যাবি। কটা দিন এখানেই থাক। অসুস্থ শরীর নিয়ে এখন কোথাও বের হওয়ার দরকার নেই। আমাকে এসব বুঝাতে এসো না ছোট মামা, যে বুঝে না তাকে বুঝাও। এই ঘরে আমি কাউকে বিরক্ত করতে আসিনি। এখানে না থাকলে আমার কাজও থেমে থাকবে না। আমি ওদের খুঁজে বের করবই, তারপর এই লোকটার মুখোমুখি হব। আমাকে যেতে দাও। হায়দার সাহেব প্রচণ্ড অসহায় বোধ করলেন। মেয়েটা এইভাবে চলে যাবে এটাই মানতে পারছেন না তিনি। একা একটা মেয়ে অচেনা শহরে চেনা দুটো মানুষের খোঁজে বেরিয়ে যাবে আর তিনি হাত পা গুটিয়ে বসে থাকবেন? তা তো হয় না। বলে কয়েও যখন আটকানোর মতো আর কোনো উপায় দেখলেন না, তখন শেষ একবার মাহদিয়াকে ইমোশনাল কথাবার্তা দিয়ে আটকানোর চেষ্টা চালিয়ে যেতে বললেন। যাব বললেই যাওয়া হয় নাকি? এই বাড়িতে থাকার অধিকার তোর আছে। যে তোকে কবুল বলে গ্রহণ করেছে সে যদি চলে যাওয়ার কথা বলে তাহলেই কেবল যাবি, নয়তো তোকে এখানেই থাকতে হবে। একটা আধ পাগলা লোক অকারণ নিজের রাগ দেখালো আর তুইও সেই রাগ ধরে বসে থেকে জেদ ধরবি, এমনটা হয় না দিয়া। মাহদিও থমে গেল না। সোজাসাপটা কথার জবাব একটু তেড়া বেঁকা করে দিতেই তেজি কণ্ঠে বলল, ওই মাথামতো সুযোগ বুঝে পালিয়েছে।
ওর জন্যই এত কথা শুনতে হচ্ছে আমাকে। শুধু একবার সামনে পাই গলায় ছুরি বসিয়ে দেব। ঘর ছেলে যাওয়ারই যদি ছিল তবে কবুল বলার আগে কেন গেল না? আমাকে ফাঁসির দড়িতে অর্ধেক ঝুলিয়ে রেখে কেন গেল? না পাচ্ছি কোনো পথ, না পাচ্ছি কোনো সমাধান। আমার যে দিন কিভাবে কাটে সেটা শুধু আমি জানি ছোট মামা, আর কেউ জানে না। সব পিছনে রেখে দাও, তুমি আমার কথা শোনো। এখন রুমে যা, বিশ্রাম নে। এই শরীরে বেশি দূর যেতেও পারবি না, ফির রাস্তায় বিপদ হবে। একবার বেঁচে ফিরেছিস মানে এই না বারবার কেউ তোকে মাঝ রাস্তায় সাহায্য করতে এগিয়ে আসবে। হায়দার সাহেব নিজেই ট্রলি ব্যাগটা হাতে নিয়ে মাহদিয়ার রুমের দিকে এগোলেন। নুরুন্নাহারকে চোখের ইশারায় বোঝালেন, বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে যেন আটকানোর চেষ্টা করেন। তিনিও কাজ ফেলে ছুটে আসলেন মাহদিয়ার কাছে। দুটো হাতে তাকে খাবার টেবিলের সামনে এনে চেয়ারে বসালেন। কোকড়ানো চুলের ফাঁকে হাত ঢুকিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বললেন, একটু ধৈর্য ধরো মা। তোমার উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ নিশ্চয়ই মুখ তুলে যাইবেন। তুমি কারো কথা কিংবা সিদ্ধান্তের পরোয়া করো না। মন যা চায়, যে সিদ্ধান্ত নিতে সায় দেয় সেটাই করো। তার আগে সুস্থ হও। দুটো মানুষকে খুঁজতে হলে আগে নিজেকে সব দিক দিয়ে সুস্থ আর ফিট থাকতে হবে, নয়তো কঠিন মুহূর্তগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবে না। একটু বসো, আমি খাবার নিয়ে আসি, মুখে তুলে খাইয়ে দেব, একদম ছোটবেলার মতো। মায়েদের কথা, কাজ ও তাদের ভালোবাসার ধরন বরাবরই আলাদা। ঠান্ডা মাথায় মায়েরা যেভাবে সন্তানদের বুঝতে পারেন, আগলে নিতে পারেন, সেভাবে বাবা আগলে রাখতে পারেন না বলেই সন্তানেরা মায়ের কাছে ভরসা খুঁজে পায়। নুরুন্নাহার তার নিজের মা নন, কিন্তু মমতাময়ী এক নারী, যার কথা ও কাজ মাহদিয়াকে শান্ত করে দেয়। চঞ্চল, দিশেহারা, অস্থির, অশান্ত মনেও ভদ্রমহিলার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। তিনি বুঝতে পারেন বলেই তার সাথে তর্কে যেতে পারে না মাহদিয়া। নীরবে ঘাড় নেড়ে সায় দেয়। নুরুন্নাহার দেরি করেন না আর, দ্রুত হাতে প্লেটে খাবার সাজান। ভাত তরকারি মেখে নলা সাজিয়ে যত্ন সহকারে খাবারটা মাহদিয়ার মুখে তুলে দেন। কোনো বাদ প্রতিবাদ ছাড়াই এই আদরটুকু উপভোগ করে মাহদিয়া। খাওয়ানোর ফাঁকে মুখ খুললেন নুরুন্নাহার, বললেন, টোটন রাগ করলে ঠিক এইভাবেই ওকে খাইয়ে দিতাম আমি। সবার উপর রাগ দেখিয়ে থাকতে পারে না ও। আমি তোমার মা নই, কিন্তু তবুও আজ একটা কথা বলি। জীবনে চলার পথে যা কিছুই করবে, কখনো কারো প্রতি অন্যায় করো না। কেউ তোমার সাথে অন্যায় করলেও মুখ বুজে সহ্য করো না। মনে রেখো, তোমার জীবনটা কেবল তোমার। সেটা কিভাবে সাজাবে, কিভাবে গঠন করবে, সেই সিদ্ধান্ত একমাত্র তুমিই নিবে। টোটনকে তুমি কেন খুঁজছো জানি না, পাবে কিনা এও জানি না। তবে সম্পর্ক নিয়ে যাই সিদ্ধান্ত নিতে চাও, সেটা ঠিক নাকি ভুল তা বিবেক দিয়ে যাচাই করে নিও। তোমার বড় মামার একটা ভুলে টোটন আজ ঘর ছাড়া, বেগম সাহেবার সংসার ছাড়া। আমি চাই না আর কোনো ভুল কেউ করুক। একটা ভুলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায় মা। টোটন খাবি আয়, আর কতক্ষণ অপেক্ষা করব? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। বাইরে থেকে ফিটফাট হলেও ভেতর থেকে পুরোটাই অস্থির হয়ে আছে শাদাব। চোখের সামনে ভাসছে মাহদিয়ার রক্তাক্ত পুতুল পুতুল মুখখানি। এক পলকের একটুখানি দেখাতে মনের ভেতর উথল পাথাল স্রোত বইছে। চেম্বার থেকে বাড়ি ফিরেছে রাত 12টার দিকে। এখন বাজে 1:30। ফ্রেশ হয়ে বিছানার উপর একধানে বসে আছে সে। সায়রা করিম রাতের খাবার খেতে তাকে ডাকছেন, সে সাড়া দিচ্ছে না। তার ভাবনায় এখন অন্য কেউ, যাকে ফেস করবে না বলে এতগুলো বছর যোগাযোগ রাখল না। বাবার ওপর জেদ থেকে এক প্রকার ইগনোর করে গেল শিহাব। সমস্ত সত্যি জেনে যাবে এই ভয়ে বাড়ি যাওয়া তো দূর, মাহদিয়া যে তার বিবাহিতা স্ত্রী সেটাই অস্বীকার করতে শুরু করলো তার মন। সম্পর্ক যেমনই হোক, এতগুলো বছর পর মাহদিয়াকে চোখের সামনে এভাবে দেখে কোনো মতেই নিজের সিদ্ধান্তের উপর স্থির থাকতে পারছে না। মনে হচ্ছে একবার মেয়েটার মুখোমুখি হওয়া উচিত, জানতে চাওয়া উচিত সে কি চায়, কেন এসেছে, সম্পর্ক গড়তে এসেছে নাকি ভাঙতে। এরপর যদি কঠিন সত্যের মুখোমুখি হতে হয় তবে সে তাও হবে, কিন্তু সেটা শিহাবের চোখের আড়ালেই। কোনো মতে ওর চোখের সামনে কিচ্ছুটি পড়তে দেবে না, কোনো সত্যি প্রকাশে আসতে দেবে না। মনের ভেতর এমন জটিল সমস্যার হিসেব নিকাশ নিয়ে খাবার টেবিলে আসলো সে। রেহনুমা সবকিছু যত্ন করে রেঁধে বেড়ে রেখেছে, এখন শুধু খাবার অপেক্ষা। শিহাব অনেক আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন শুধু মা ছেলে একসাথে বসে খাবেন। বেসিনে হাত ধুয়ে চেয়ারে বসলো। সায়রা করিম প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, আজ ফিরলি দেরি করে, খেতে বসছিস দেরি করে, তোর হয়েছেটা কি? কখনো তো এমন অনিয়ম করিসনি। তেমন কিছু না মা, এমনি একটু ক্লান্ত লাগছে। রেহনুমা দ্রুত হাতে তরকারির বাটি এনে টেবিলে রাখছে। সায়রা করিম খেতে বসে বাড়তি একটা প্লেট রাখলেন অন্য পাশে। রেহনুমাকে উদ্দেশ্য করে বললেন, সারা দিন ধরে ছুটছিস মা, এখন বসে খা। বড্ড লজ্জা পেল রেহনুমা। প্লেটে খাবার নিয়ে রান্নাঘরের মেঝেতে চলে যেতে চাইল। সায়রা করিম এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে তার দিকে ধমকিয়ে বললেন, দুপুরেও বলেছি একসাথে খাবো, এখানেই বস,
মেঝেতে বসার দরকার নেই। নীলুফা তাকে এখানে পাঠানোর আগে বারবার বলেছে, বুঝিয়েছে সায়রা করিম মানুষটা কেমন, সবার সাথে তার ব্যবহার কেমন। আজ প্রথম দেখাতে সবটা অবিশ্বাস্য মনে হলেও ধীরে ধীরে তার কাছে একটা মানুষের মনের ভেতরে সবটুকু সৌন্দর্য ফুটে উঠছে। তাতেই সে বুঝতে পারছে নুরুন নাহার এই মহিলার কেন এত আপন। তিনি মানুষটাই তো এমন, মুহূর্তেই সবার সাথে মিশে যান, আপন ভাবতে শুরু করেন, বিশ্বাস করে বসেন, যার কারণে কাছের মানুষরা তার বিশ্বাসকে তুড়ি মেরে গুড়িয়ে দিতে সুযোগ পায় বেশি, দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দেয় বেশি। খেতে বসেও স্বস্তি পাচ্ছে না সাদাব, অনবরত ফোন দিয়ে যাচ্ছে নুরুন নাহারের নম্বরে। সায়রা করিম ছেলের এই অস্থিরতা দেখছেন ঠিকই, কিন্তু বুঝতে পারছেন না আচমকা এত অস্থির হওয়ার পিছনের কারণ কি। কিছু জিজ্ঞেস করলেও এখন উত্তর দিবে না, এড়িয়ে যাবে, এটা তিনি খুব ভালো জানেন, বোঝেন। এই কারণে অহেতুক প্রশ্ন করে চুপ করে রইলেন। অনেকক্ষণ রিং হওয়ার পর নুরুন নাহার কল রিসিভ করতে সাদাব উৎকণ্ঠিত গলায় বলল,